আমাদের এবারের আলোচনার বিষয় আলোর বিক্ষেপণ এবং বিচ্ছুরণ। প্রথমেই আসা যাক আলোর বিচ্ছুরণ কি। আলোর বিচ্ছুরণ সম্পর্কে জানতে হলে আমাকে জানতে হবে প্রথমে প্রিজম সম্পর্কে। প্রিজম হচ্ছে দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক ক্ষেত্রকে বলা হয় হচ্ছে প্রিজম। যেমন এখানে আমরা একটি ছবিতে প্রিজম দেখতে পাচ্ছি। ঠিক এই ছবিতে যেটি দেখতে পাচ্ছি, একটি সাদা বর্ণের আলো এসে প্রিজমের এক প্রান্তে চলে আসছে এবং অন্য প্রান্তে 7টি বর্ণে পৃথক হয়ে প্রতিসরিত হয়ে বের হয়ে যাচ্ছে। প্রিজম কিন্তু আসলে এই ঘটনাটি ঘটায় এবং এই ঘটনাটাই হচ্ছে আলোর বিচ্ছুরণ। অর্থাৎ আলোর বিচ্ছুরণ তাহলে কি হবে? কোনো মাধ্যমে প্রতিসরণের ফলে যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। আমরা জানি সাদা একটা যৌগিক বর্ণ, সাদার ভেতরে কিন্তু 7টি আলাদা আলাদা বর্ণ একসাথে মিলিত হয়ে সাদা বর্ণটি গঠন করছে। সেই 7টি বর্ণ হচ্ছে বেনি, আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এই 7টি বর্ণ মিলে সাদাকে তৈরি করছে। সাদা একটি যৌগিক বর্ণ। এই সাদা বর্ণ যখন প্রিজমের ভেতর দিয়ে যাচ্ছে তখন সে বিশ্লিষ্ট হয়ে সে যে 7টি বর্ণে আলাদা আলাদা বর্ণে সে গঠিত হয়েছিল, সেই আলাদা আলাদা 7টি বর্ণে সে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। এই ঘটনাটা বিজ্ঞানী নিউটন প্রথমে বর্ণালী হিসাবে আখ্যা দিয়েছিলেন। বর্ণালীর প্রান্তবিন্দুর প্রান্তদ্বয়ের বর্ণ হচ্ছে বেগুনি এবং লাল। এই যে আমরা যে বেনি আসহ কলা দেখেছি, বেনি আসহ কলার বেগুনি এবং লাল এটি হচ্ছে এদের প্রান্তের দুই রং। বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম আর লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হওয়ার কারণে বেগুনি আলোর বিচ্যুতি বা বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়। আবার লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ার কারণে লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হয়। এবং লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হওয়ার কারণেই যেমন আমাদের ট্রাফিক সিগন্যালে কিন্তু লাল বর্ণ ব্যবহার করা হয়। এছাড়া হলুদ রঙের আলোর বিচ্যুতি লাল এবং বেগুনি আলোর মাঝামাঝি বলে এর বিচ্যুতিকে গড় বিচ্যুতি বলা হয় এবং হলুদ রশ্মিকে মধ্য রশ্মি বলা হয়। এখানে দেখা যাচ্ছে হলুদ রশ্মি হচ্ছে বেগুনি এবং লালের মাঝামাঝি তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট একটি রং এবং এ কারণে এদের বিচ্যুতিও হচ্ছে বেগুনি এবং লাল আলোর মাঝামাঝি। এ কারণে হলুদ বর্ণকে বলা হচ্ছে মধ্য রশ্মি। যদিও বেনি আসহ কলাতে কিন্তু হলুদ মাঝখানে নেই, কিন্তু তারপরও হলুদ বর্ণকে আমরা বলছি মধ্য রশ্মি, কারণ তার বিচ্যুতি কোণ হচ্ছে লাল এবং বেগুনি এর মাঝামাঝি। এবার আমরা জানবো সাদা বর্ণর গঠন প্রকৃতি। আগে বলেছি সাদা বর্ণ হচ্ছে 7টি বর্ণের সমন্বয়ে গঠিত একটি যৌগিক রং। এই 7টি বর্ণ হলো বেগুনি, নীল, আসমানি, হলুদ, সবুজ, কমলা এবং লাল। এবার আমরা জানবো আলোর বিক্ষেপণ কি। আলোক রশ্মি যখন কোনো ক্ষুদ্র কণিকার উপরে আপতিত হয় তখন আলোক তরঙ্গ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এটি হচ্ছে আলোর বিক্ষেপণ। আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তার বিক্ষেপণ তত কম হবে। আমরা আগেই জেনেছি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এই কারণে এটির বিক্ষেপণ সবচেয়ে কম হয়। এ কারণে এটি অনেক দূর থেকে দৃষ্টিগোচর হয়। তাই বিপদ সংকেতের জন্য অথবা ট্রাফিক লাইটে আমরা লাল বর্ণ ব্যবহার করি। কোনো জায়গাতে যদি ট্রেনের লাইনে, যেমন রেল লাইনে কোনো প্রবলেম হয়েছে, দূর থেকে ট্রেন আসছে, আমাদেরকে সেই ট্রেনটাকে থামাতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা লাল বর্ণের আলো ব্যবহার করি, কারণ লাল বর্ণের আলো অনেক দূর থেকে দেখা যায়, কারণ লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এবার আমরা জানবো কেন আকাশ নীল দেখায়। আমরা জানি সূর্যের সাদা আলো বিচ্ছুরিত হলে 7টি বর্ণে বিশ্লিষ্ট হয়। এই বর্ণগুলো হলো বেগুনি, নীল, আসমানি, হলুদ, সবুজ, কমলা এবং লাল, অর্থাৎ বেনি আসহ কলা। বর্ণালী হতে দেখা যায় যে লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হয় এবং বেগুনি আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়। প্রকৃত অর্থে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সে আলোর বিক্ষেপণ বেশি, আমরা এটা আগেই জেনেছি। সূর্য রশ্মি বায়ুমণ্ডলের সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন গ্যাস অণুতে বিশ্লিষ্ট হয়। এক্ষেত্রে কম তরঙ্গ বিশিষ্ট বেগুনি, নীল এবং আসমানি আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়। নীল আলোর বিচ্যুতি লাল এবং বেগুনি আলোর বিচ্যুতির মাঝামাঝি বলে
নীল আলো মধ্যরশ্মি হিসাবে আপতিত হয় এবং আকাশে নীল আলোর প্রাচুর্য ঘটে। এ কারণে আকাশ নীল দেখায়। একটু আগে কিন্তু আমরা দেখেছি যে হলুদ হলুদ বর্ণকে বলা হচ্ছে মধ্যরশ্মি। অর্থাৎ পরীক্ষাতে যদি আসে মধ্যরশ্মি কোনটি, আমি কিন্তু লিখবো হলুদ। হলুদই হচ্ছে মধ্যরশ্মি। সাদা রঙকে বিশ্লিষ্ট করলে যে 7টি বর্ণে বিশ্লিষ্ট হয়, সেই 7টি বর্ণের মধ্যরশ্মি হচ্ছে হলুদ। কিন্তু আমার এখানে আকাশের ক্ষেত্রে যেটি হচ্ছে যে আকাশে যেই আলোক রশ্মিগুলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেগুলো কিন্তু বিক্ষিপ্ত হয় না। বিক্ষিপ্ত হচ্ছে যে আলোক রশ্মিগুলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম হচ্ছে 3টি বর্ণের, অর্থাৎ সবচেয়ে কম তরঙ্গ বিশিষ্ট যে 3টি রং আছে, অর্থাৎ বেগুনি, নীল এবং আসমানি, এই 3টি বর্ণের মধ্যম রশ্মি হচ্ছে নীল। এই 3টি বর্ণই হচ্ছে বেশি বিক্ষিপ্ত হচ্ছে যেহেতু এদের তরঙ্গ দৈর্ঘ্য কম, এবং এই 3টি বর্ণের সমন্বয়ে যেহেতু মধ্যরশ্মি নীল, এজন্য আমরা এই 3টি বর্ণকে যদি আমরা গড় করি তাহলে আমরা এখানে সবচেয়ে বেশি নীল বর্ণটাকেই দেখতে পাবো। বেগুনি, নীল এবং আসমানি 3টি মিলে একটি নীল বর্ণের অনেক প্রাচুর্য তৈরি করে। এ কারণে আমরা আকাশকে নীল হিসেবে দেখতে পারি। চাঁদ থেকে আকাশের রং দেখাবে কালো, কারণ হচ্ছে চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, কোনো ধূলিকণা চাঁদের আকাশে ভেসে বেড়ায় না। ফলে সূর্যের আলোক রশ্মি চাঁদে পতিত হওয়ার সময় আকাশে বিক্ষিপ্ত হতে পারে না, এবং কোনো বিক্ষিপ্ত না হওয়ার কারণে চাঁদের পৃষ্ঠে কোনো বিক্ষিপ্ত আলোক রশ্মিও পড়ে না। এবার আমরা আলোচনা করব প্রতিপ্রভা এবং অনুপ্রভা নিয়ে। কিছু বস্তুতে উত্তেজক আলোক আপতিত হলে বস্তুটি ভিন্ন জাতীয় আলো বিকিরণ করতে থাকে। উত্তেজক আলোক যতক্ষণ থাকবে ততক্ষণই ভিন্ন জাতীয় আলো বিকিরিত হতে থাকবে। এই ঘটনাকে প্রতিপ্রভা বা ফ্লুরোসেন্স বলা হয়। এই জাতীয় বস্তু হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, ইউরেনিয়াম লবণ ইত্যাদি। আর অনুপ্রভা, সেটি হচ্ছে কিছু বস্তুকে সূর্যালোকে অনেকক্ষণ রাখার পর অন্ধকারে স্থাপন করলে আমরা দেখবো যে এটি জ্বলজ্বল করছে, অর্থাৎ এরা আলো বিকিরিত করছে। এই ঘটনাকে বলা হয় অনুপ্রভা। এই জাতীয় বস্তু হচ্ছে ফসফরাস, ক্যালসিয়াম সালফাইড প্রভৃতি। অর্থাৎ ফসফরাসকে যদি আমরা অনেকক্ষণ সূর্যালোকে রেখে তারপর অন্ধকারে স্থাপন করি, আমরা দেখবো যে এটি জ্বলজ্বল করছে, কেননা এটি আলো বিকিরণ করবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে অনুপ্রভা। এবার আমরা দেখবো সিনেমার পর্দা কেন সাদা এবং অমসৃণ হয়। আমরা আগে জেনেছি সাদা পর্দাতে সব রং প্রতিফলিত হয়, কোনো বর্ণ শোষণ হয় না। এ কারণে সিনেমার পর্দা যখন সাদা হয় তখন সবগুলো আলো প্রতিফলিত হয়ে দর্শকের চোখে আসে, এবং দর্শকের চোখে যখন সবগুলো আলো আসে তখন দর্শক সব বর্ণ দেখতে পায়। যদি সিনেমার পর্দা কোনো আলো শোষণ করে নিত তাহলে যে সমস্যাটা হতো, তাহলে দর্শক কিন্তু ওই আলোটা দেখতে পেত না। এই জন্য সিনেমার পর্দার রং সাদা হয়ে থাকে। আর সিনেমার পর্দা অমসৃণ হয়, কারণ অমসৃণ হওয়ার কারণে এর উপরে আপতিত আলোক রশ্মিগুলো বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। অর্থাৎ যদি মসৃণ হতো তাহলে আলোক রশ্মি একদিকে আপতিত হয়ে ঠিক একদিকে প্রতিফলিত হতো। তখন কর্নারে যারা বসবে তারা কিন্তু মাঝখানে থেকে সিনেমাটা দেখতে পাবে না। কিন্তু যদি পর্দাটা অমসৃণ রাখা হয় তাহলে আলোক রশ্মি বিভিন্ন দিকে প্রতিফলিত হবে, এবং তখন যখন বিভিন্ন দিকে প্রতিফলিত হবে তখন একদম কর্নারে যে বসেছে সেও সিনেমা তার চোখে প্রতিফলিত হয়ে আলোক রশ্মি চলে আসবে। একইভাবে মাঝখানে যে বসেছে তার চোখে প্রতিফলিত হয়ে আলোক রশ্মি চলে আসবে। অর্থাৎ দর্শক যেখানেই থাকুক না কেন আলোক রশ্মি সেখানেই চলে যাচ্ছে। এভাবে করেই কিন্তু সিনেমা হলে যে সব জায়গাতে আলো চলে যাচ্ছে অমসৃণ পর্দার কারণে। এবার আমরা জানবো রংধনু সম্পর্কে। রংধনু আসলে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা। বৃষ্টির ফোঁটায় সূর্যের আলো পড়লে বৃষ্টির ফোঁটা একটা প্রিজমের মতো কাজ করে। অর্থাৎ বৃষ্টির যে ফোঁটাটা সেটি একটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, এবং সূর্যের সাদা আলো যখন সেই বৃষ্টির ফোঁটা দিয়ে আমাদের চোখে আসে তখন সেই সাদা আলোটা বিশ্লিষ্ট হয়ে যায়। বিশ্লিষ্ট হয়ে একটি উজ্জ্বল বর্ণের কার্ভ অথবা অর্ধবৃত্তের মতো বলে আমাদের কাছে অনুভূত হয়। এই অর্ধবৃত্তটাকে আমরা বলছি রংধনু। রংধনুর জন্য প্রয়োজন বৃষ্টি, সূর্যের আলো এবং পরিষ্কার আকাশ। বৃষ্টির কণার মধ্য দিয়ে আলো গমন করলে এর মধ্য দিয়ে প্রিজমের ন্যায় আলো প্রতিসরিত হয়। এই প্রতিসরিত 7টি রঙের রংধনু তৈরি হয়। এই রংগুলোর ক্রম হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল।
রংধনু একটি আলোকীয় ঘটনা। বর্তুলাকার অর্থাৎ গোলকীয় বৃষ্টির ফোঁটার উপর যখন সূর্যের আলোর প্রতিফলন এবং প্রতিসরণ আসে তখন এর থেকে রংধনুর উৎপত্তি হয়। একজন দর্শক সূর্যের দিকে পেছনে ফিরে এবং বৃষ্টির দিকে মুখ করে দাঁড়িয়ে আকাশের গায়ে যদি একটি বৃত্তচাপ কল্পনা করে এবং সেই বৃত্তচাপের মধ্যে যে পানির কণাগুলো থাকবে সেই কণাগুলো থেকে যে আলোক রশ্মি প্রতিসৃত হবে সেটি যদি 138 ডিগ্রি বিচ্যুতি কোণে তার চোখে এসে প্রবেশ করে তাহলে পানি বিন্দুগুলোকে তার কাছে মনে হবে লাল, কারণ লাল রঙের বিচ্যুতি কোণ হচ্ছে 138 ডিগ্রি এবং সে তখন ওখানে একটি লাল বর্ণের ধনুকের মতো বাগানো বৃত্তাংশ দেখতে পাবে। আবার যদি পানির কণাগুলোর মধ্যে দিয়ে যে সূর্যরশ্মি আসছে সেটি 140 ডিগ্রি বিচ্যুতি কোণে দর্শকের চোখে পৌঁছে তাহলে দর্শক সেই বৃত্তাংশকে দেখবে বেগুনি রঙের। এই 140 এবং 138 ডিগ্রি বিচ্যুতির মাঝামাঝি অন্যান্য যে রংগুলো আছে সেই রংগুলোকে স্ব তাদের বিচ্যুতি কোণে যখন আলো আসবে তখন সে সেই রংগুলো দেখবে। এই জন্য আমরা খেয়াল করে দেখবো আকাশে যখন রংধনু সৃষ্টি হয় আমরা কিন্তু সব এমন না যে আমরা সবসময় 7টা বর্ণই দেখে থাকি, আমরা কিন্তু বিভিন্ন বর্ণ দেখি, মানে 7টার মধ্যে আমরা 3টা বর্ণ দেখতে পারি বা 4টা বর্ণ দেখতে পারি, আমরা আবার 7টা সবগুলো বর্ণ দেখতে পারি। এভাবে যে রংধনু সৃষ্টি হবে তাকে প্রাথমিক বা মুখ্য রংধনু বলা হবে। অর্থাৎ আমাদের যে পানির ফোঁটাগুলো থাকবে সেই পানির ফোঁটাগুলো যে বিচ্যুতি কোণে আমাদের চোখে আলোক রশ্মি নিক্ষেপ করবে আমরা ওই পানির ফোঁটাগুলোর যে বৃত্তচাপ থাকবে সেটিকে আমরা ওই বিচ্যুতি কোণের যে করসপন্ডেন্ট যে রংগুলো থাকবে সেই রঙে দেখতে পাবো। যেমন 138 ডিগ্রি বিচ্যুতি কোণে যদি আপতিত হয় তাহলে আমরা দেখবো হচ্ছে লাল, যদি 140 ডিগ্রিতে হয় তাহলে আমরা দেখবো বেগুনি। আগে বলেছি বস্তুর বর্ণ হচ্ছে পদার্থের কোনো ধর্ম নয়, এটি আলোর একটি ধর্ম। অর্থাৎ কোনো বস্তুর উপর যখন আলো পড়ে সেই আলোগুলোর মধ্যে থেকে বস্তুটি যেগুলো শোষণ করে শোষণের পরে যে আলোগুলোকে সে রিটার্ন করছে আমাদের চোখে যেগুলো আসছে সেটি হচ্ছে বস্তুটার বর্ণ। মৌলিক বর্ণ হচ্ছে 3টি। মৌলিক বর্ণ হচ্ছে যে বর্ণগুলো অন্য কোনো বর্ণের সমন্বয়ে তৈরি করা হয় না, কিন্তু অন্যান্য বর্ণ এই মৌলিক বর্ণের সমন্বয়ে তৈরি করা হয়, তাদেরকে বলা হচ্ছে মৌলিক বর্ণ। 3টি মৌলিক বর্ণ হচ্ছে লাল, সবুজ এবং নীল। এখানে আমরা মৌলিক বর্ণের সমন্বয়ে অন্যান্য রং যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো দেখছি। যেমন সবুজ এবং লাল এই দুটি বর্ণ মিলে আমরা তৈরি করছি হলুদ বর্ণ, নীল এবং হলুদকে মিলে আমরা তৈরি করছি সাদা, লাল এবং নীলকে মিলে আমরা করছি ম্যাজেন্ডা, সবুজ এবং নীলকে মিলে আমরা করছি ময়ূরকণ্ঠী নীল, লাল এবং আকাশকে মিলে বেগুনি, লাল নীল এবং সবুজকে মিলে আমরা সাদা করছি। যেহেতু সাদা হচ্ছে 7টা বর্ণের সমষ্টি আর মৌলিক রং হচ্ছে লাল নীল সবুজ, অর্থাৎ এছাড়া বাকি যে 4টি রং আছে সাদাকে বিশ্লিষ্ট করলে পাওয়া যায় সেই 4টি রঙই কিন্তু লাল নীল এবং সবুজ থেকে বানানো যায়। এই কারণে লাল নীল এবং সবুজকে আমরা যদি অ্যাড করি তাহলে আমরা সাদা বর্ণ পাবো। তাহলে পরিপূরক বর্ণ কোনগুলো? পরিপূরক বর্ণ হচ্ছে সাদা আলো 7টি বর্ণের সমষ্টি, আমরা আগেই জেনেছি। এই 7টি বর্ণ থেকে যদি একটি বর্ণকে সরিয়ে নেওয়া হয় তাহলে সাদা আলো রঙিন রূপ ধারণ করবে। অর্থাৎ সেক্ষেত্রে যে বর্ণটি সরিয়ে নেওয়া হলো এবং এর ফলে নতুন একটি যে বর্ণ তৈরি হলো তারা একে অপরের পরিপূরক। যেমন সাদা রং থেকে যদি আমরা সাদার মধ্যে যে 7টি রং থাকে তাদের মধ্যে যদি আমরা নীল আলোটাকে সরিয়ে নেই তাহলে আমার সামগ্রিক বর্ণ হয়ে যাবে হলুদ। অর্থাৎ হলুদ এবং নীল হচ্ছে পরস্পরের পরিপূরক বর্ণ। অর্থাৎ এখান থেকে যেটি বলা হচ্ছে সেটি হলো এই যে সাদা যখন বিশ্লিষ্ট হয়ে 7টি বর্ণে রূপ ধারণ করছে বেনি আসহ কলা, সাদা যখন যেমন একটা সাদা আমি ধরে নিচ্ছি যে কোন একটা নীল রঙের ফুল, সেই ফুলের উপরে সাদা বর্ণটি এসে পড়েছে। এখন সেই ফুলটা নীল বর্ণকে শোষণ করে নিয়েছে এবং শোষণ করার ফলে আমার কাছে নীল ছাড়া বাকি 6টি বর্ণ আমার চোখে এসে পড়ছে এবং এই বেগুনি, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল এই সবগুলা বর্ণ মিলে হলুদ রং হিসেবে ওই ফুলটি আমার চোখে পড়ছে। অর্থাৎ সাদা রঙের যে 7টি বর্ণে বিশ্লিষ্ট হচ্ছে সেখান থেকে নীল বর্ণটিকে যদি আমি বাদ দিই তাহলে আমি হলুদ বর্ণ হিসেবে ওই জিনিসটিকে দেখতে পাবো। এজন্য নীল এবং হলুদ বর্ণকে একে অপরের পরিপূরক বলা হচ্ছে।
এখন আমরা জানবো কখন কোনো বস্তু সাদা বা কালো রঙের হয়। আমরা জানি সূর্যের সাদা আলো 7টি বর্ণের সমন্বয়ে গঠিত। যদি কোনো বস্তু 7টি বর্ণের 7টিকেই সে প্রতিফলিত করে দেয়, কোনো বর্ণই সে শোষণ না করে, তখন আমরা ওই বস্তুটিকে সাদা দেখব। আর যদি সবগুলো বর্ণ শোষণ করে নেয় তাহলে কি হবে? তাহলে কোনো বর্ণই আর আমাদের চোখে আসছে না, তখন কিন্তু আমরা ওই বস্তুটাকে পুরোপুরি কালো দেখবো, কারণ ওই বস্তুটা সবগুলো বর্ণকে শোষণ করে নিয়েছে এবং কোনো বর্ণই প্রতিফলিত হয়ে আর আমাদের চোখে আসছে না। তাই আমি সেখানে ওই বস্তুটিকে আমরা কালো দেখবো, কারণ বস্তুটি থেকে কোনো বর্ণ আমার চোখে আসছে না। লাল আলোতে গাছের পাতা কালো দেখা যায় কারণ দিনের বেলায় সূর্যের সবুজ ছাড়া অন্যান্য সকল বর্ণ গাছের পাতা শোষণ করে নেয়, এই জন্য আমরা সবুজ দেখি। অর্থাৎ সবুজ ছাড়া বাকি 6টি বর্ণকে সে শোষণ করে নিচ্ছে আর সবুজটা সে প্রতিফলিত করছে, এই জন্য আমরা গাছের পাতাকে সবুজ দেখি। কিন্তু যখন আমরা সবুজ গাছের উপরে আমরা লাল আলো ফেলবো, যেহেতু লাল আলোকে পাতা শোষণ করে নেয়, কাজে আমার জন্য কিন্তু আর যেমন সাদা আলো যখন পাতার উপর পড়ছে তখন সাদার মধ্যে 7টি রং আছে, সে পাতাটা সবুজ ছাড়া বাকি সব বর্ণ শোষণ করছে। কিন্তু আমি যদি গাছের পাতার উপর লাল বর্ণ ফেলি, লালের ভিতরে তো লাল ছাড়া আর কোনো বর্ণ নেই, এবং লাল বর্ণকে পাতা আমরা জানি শোষণ করে, পাতা সবুজ ছাড়া অন্য সব বর্ণ শোষণ করে। কাজে লাল বর্ণ যদি আমি ফেলি তাহলে লাল বর্ণটাকে কিন্তু সে শোষণ করে ফেলবে, এবং এ কারণেই আমরা লাল যদি ফেলি তাহলে সেখান থেকে আর কোনো বর্ণ প্রতিফলিত হয়ে আমার চোখে আসবে না। এ কারণে লাল আলোতে গাছের পাতা আমরা কালো দেখব। এখন আমরা জানবো লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়। কোনো বস্তুর উপর সূর্য থেকে আগত আলোক রশ্মি আপতিত হলে ওই বস্তু সূর্য রশ্মির 7টি বর্ণের মধ্যে একটি বা সব 2টি বা যে কোনো সংখ্যক বর্ণ শোষণ করবে। শোষণ করার পরে যেই বর্ণটাকে প্রতিফলিত করবে ওই বস্তুটিকে আমরা সেই বর্ণেই দেখব। অর্থাৎ কোনো বস্তু নিজের বর্ণ ছাড়া অন্য সব বর্ণ শোষণ করে নেবে। নীল রঙের বস্তুর উপর যদি আমরা লাল আলো ফেলে দিই তাহলে যেটি হবে সেটি হচ্ছে ওই বস্তু দ্বারা লাল বর্ণটি শোষিত হবে এবং কোনো বর্ণই আর প্রতিফলিত হবে না, কারণ ওই বস্তুটার রং যেহেতু নীল ছিল তার মানে সে নীল ছাড়া সব বর্ণ শোষণ করে। আমি যখন তারপর লাল বর্ণ ফেলছি সে লাল বর্ণকে শোষণ করে ফেলছে, আর কোনো বর্ণ সে প্রতিফলিত করছে না, কাজে আমি তখন ওই বস্তুটিকে কালো দেখবো, কারণ ওই বস্তুটি থেকে আর কোনো বর্ণ প্রতিফলিত হয়ে আমার চোখে তখন আসবে না। এখন আলোচনা করব বিভিন্ন ধরনের আলোক যন্ত্র সম্পর্কে। প্রথমে কিছু খুব কমন আলোক যন্ত্রের সম্পর্কে আমরা জানবো, সেগুলো হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা অনেক ছোট বস্তুকে অনেক বড় আকারে দেখতে পাই, আর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা অনেক দূরের অনেক বড় বস্তুকে আমরা ছোট আকারে দেখতে পাই। যে যন্ত্রের সাহায্যে চোখের নিকটবর্তী ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা হয় তাকে বলা হয় অণুবীক্ষণ যন্ত্র। ছবিতে আমরা এখানে একটি অণুবীক্ষণ যন্ত্রকে দেখতে পাচ্ছি। অণুবীক্ষণ যন্ত্রের এখানে স্লাইডের ভেতরে বিভিন্ন আণুবীক্ষণিক জীব রেখে আমরা যখন এদিক থেকে যদি তাকাই তাহলে আমরা সেই জীবের বিবর্ধিত বিম্ব আমরা দেখতে পাবো। অণুবীক্ষণ যন্ত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়। আর দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে দূরের বস্তুকে আমরা যদি পরিষ্কারভাবে দেখার জন্য যে সমস্ত যন্ত্র ব্যবহার করি তাদেরকে বলা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্রে উত্তল এবং অবতল উভয় ধরনের লেন্সই ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমরা একটি বাইনোকুলার দেখছি। বাইনোকুলার একটি দূরবীক্ষণ যন্ত্রের উদাহরণ। এখন যে সমস্ত দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা মহাকাশ পর্যবেক্ষণ করতে পারি তাদেরকে বলা হয় নববীক্ষণ যন্ত্র। এই ছবিতে আমরা একটি নববীক্ষণ যন্ত্র দেখতে পাচ্ছি। আকাশ পর্যবেক্ষণের জন্য যে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় তাদেরকে বলছি নববীক্ষণ যন্ত্র। ডেনমার্কের বিখ্যাত জ্যোতির্বিদ জোহান কেপলার সর্বপ্রথম এই যন্ত্র আবিষ্কার করেন। এবার আমরা আলোচনা করব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলোক যন্ত্র মানুষের চোখ নিয়ে। মানুষের চোখের গঠন নিয়ে আমরা জীববিজ্ঞান ক্লাসে আলোচনা করব। তবে এখন আমরা খুব স্বাভাবিক ভাবে যদি বলি, মানুষের চোখে সামনাসামনি দেখতে এরকম দেখায়। এটি হচ্ছে একটি আইরিস, যেটিকে আমরা চোখের মণি বলে থাকি। এর ভেতরে থাকে তারারন্ধ্র। এই তারারন্ধ্র দিয়ে হচ্ছে আলো চোখে প্রবেশ করে। আমরা যদি চোখের একটি প্রস্তুত পাশ দিয়ে যদি আমরা চোখটিকে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের চোখের কর্নিয়া হচ্ছে সবার সামনে অবস্থিত। তার ভেতরে আমাদের চোখের একটি উত্তল লেন্স আছে। এই যে চোখের উত্তল লেন্সটি,
আমরা জানি উত্তল লেন্স হচ্ছে মাঝখানে মোটা এবং দুই প্রান্ত সরু। চোখের ভেতরে একটি উত্তল লেন্স অবস্থিত। এবার আমরা জানবো যে চোখের দুই ধরনের জলীয় পদার্থ সম্পর্কে। প্রথমটি হচ্ছে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার হচ্ছে আসলে আমরা যখন কান্না করি তখন আমাদের চোখের ভিতর থেকে যে পানি জাতীয় পদার্থটা, লবণাক্ত যে জলীয় পদার্থ বের হয়, সেটি হচ্ছে অ্যাকুয়াস হিউমার বা অশ্রু। এই অ্যাকুয়াস হিউমার হচ্ছে কর্নিয়া এবং চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থানে থাকে। অর্থাৎ এই যে আমাদের যে কর্নিয়া, চোখের বাইরে যে আবরণ কর্নিয়া, সেটি এবং আমাদের এই চক্ষু লেন্সের মাঝখানে এই অংশে যে জলীয় দ্রবণ থাকছে, লবণাক্ত জলীয় দ্রবণ, তাকে আমরা বলছি অ্যাকুয়াস হিউমার। আরেক ধরনের জেলি জাতীয় পদার্থ দিয়ে, এই যে এটি হচ্ছে রেটিনা, রেটিনা এবং চক্ষু লেন্সের মাঝখানের যে অংশটা, সেটি এই যে এখানে জেলি জাতীয় পদার্থ দিয়ে ভর্তি থাকে, তাকে বলা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। চোখে যখন আলো আসে, এই কোনো বস্তু থেকে আমরা ধরে নিচ্ছি যেভাবে করে আমাদের চোখে আলো আসছে, তখন এই উত্তল লেন্স এই আলোগুলোকে তার ফোকাস দূরত্বে মিলিত করায় এবং তারপর এই আলোর একটি উল্টো প্রতিবিম্ব রেটিনাতে এসে পড়ে। তারপর আমাদের মস্তিষ্ক সেই উল্টো প্রতিবিম্বকে সোজা করে দেয়। এভাবে করে কোনো বস্তু থেকে আলো আসার পর আমরা চোখের সাহায্যে সেই বস্তুটাকে দেখতে পারি। অর্থাৎ আমি যদি এখানে সহজ করে দেখাই, এটি হচ্ছে একটি উত্তল লেন্স, এটি লেন্সের প্রধান অক্ষ। এখন কোনো বস্তু থেকে যদি আলো এভাবে করে চোখে আসে, তখন আমাদের চোখের উত্তল লেন্স তার ফোকাস দূরত্বে আলোগুলোকে প্রতিসরিত করে ফোকাস দূরত্বে মিলিত করে। তারপর এই আলোটা এভাবে করে গিয়ে আমাদের রেটিনাতে, এই বস্তুটি যদি এরকম সোজা ছিল, আমি ধরে নিচ্ছি এই বস্তুটি এরকম এ এবং বি, এবি একটি বস্তু, এবি বস্তুর এ থেকে আলো এভাবে করে এসে এদিকে যাচ্ছে, আর বি থেকে এভাবে করে এদিকে যাচ্ছে। এখন এর আলোটা লেন্স প্রতিসরিত করে সরিয়ে দিল এবং আমাদের রেটিনাতে সে এই প্রান্তে এসে তার বিম্ব তৈরি হলো, এ প্রাইম প্রান্তে এসে। আর বি বিন্দুটার থেকে যে আলো আসছিল, সেটিও লেন্স এভাবে করে প্রতিসরিত করে দেওয়ার পর সেটি বি প্রাইম বিন্দুতে এসে রেটিনাতে আপতিত হলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এই বি বস্তুটার বিম্ব রেটিনাতে কিন্তু উল্টা হয়ে গিয়েছে, এ প্রাইম বি প্রাইম, এটা উল্টা আমরা বিম্ব দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কিন্তু যে বস্তুগুলোকে উল্টা দেখি না, কারণ আমাদের মস্তিষ্ক রেটিনাতে যে উল্টা বিম্বটা আসছে বা তৈরি হচ্ছে, সেটাকে উল্টো করে দেয়। অর্থাৎ রেটিনাতে যে উল্টো বিম্ব হচ্ছে, আমাদের মস্তিষ্ক সেটাকে উল্টো করে সোজা করে দিচ্ছে। এই কারণে আমরা সবকিছু সোজাই দেখি চোখ দিয়ে। এবার আমরা চোখের বিভিন্ন ত্রুটি সম্পর্কে জানব। প্রথম ত্রুটিকে বলা হচ্ছে মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টির ত্রুটি। যে ত্রুটির জন্য চোখ দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না, কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়, তাকে বলা হচ্ছে এই মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টির ত্রুটি। অর্থাৎ যাদের এই মায়োপিয়া আছে, তারা দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না, কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়। তাহলে কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না, তাকে আমরা বলছি এই হ্রস্ব দৃষ্টি ত্রুটি অথবা মায়োপিয়া। মায়োপিয়া সমস্যা দূর করার জন্য আমাদের চোখে অবতল লেন্স ব্যবহার করা হয়। আমরা জানি অবতল লেন্সের ক্ষমতা হচ্ছে মাইনাস। এই জন্য যে সমস্ত মাইনাস পাওয়ারের চশমা আমরা যারা ব্যবহার করি, তাদের সবারই এই হ্রস্ব দৃষ্টি ত্রুটি আছে বা মায়োপিয়া আছে। অর্থাৎ তারা কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না। এরপর আসা যায় দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া হচ্ছে যারা কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না। কাছের জিনিস যারা স্পষ্ট দেখতে পায় না, তাদের চোখের ত্রুটিকে বলা হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি ত্রুটি। অর্থাৎ তারা দূরের জিনিস ঠিকমতো দেখতে পারে
কিন্তু কাছের জিনিস দেখতে পারে না। এ ধরনের দৃষ্টি ত্রুটি দূর করার জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়। আমরা জানি উত্তল লেন্সের ক্ষমতা হচ্ছে পজিটিভ, এই জন্য যাদের চশমার পাওয়ার হচ্ছে পজিটিভ তারা তারা হচ্ছে এই জাতীয় ত্রুটিতে আক্রান্ত, অর্থাৎ দীর্ঘদৃষ্টির ত্রুটিতে তারা আক্রান্ত। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই হ্রস্বদৃষ্টি এই দৃষ্টিটি হচ্ছে আমরা কাছের জিনিস ভালোভাবে দেখতে পাচ্ছি, আর দীর্ঘদৃষ্টির সমস্যা হচ্ছে আমরা দূরের জিনিস ভালোভাবে দেখতে পাচ্ছি, কিন্তু কাছের জিনিসটা আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না। আর হ্রস্বদৃষ্টিতে আমরা দূরের জিনিসটা আমরা ঠিক মতো দেখতে পাচ্ছি না। এবার আসবো চালসে বা প্রেসবায়োপিয়া ত্রুটি। চালসে বা প্রেসবায়োপিয়া হচ্ছে আমাদের চোখের যখন উপযোজন ক্ষমতা কমে যায় তখন সে যেখানে বিম্ব স্থাপন করার কথা সেখানে বিম্ব স্থাপন করতে পারে না। আমরা আগেই দেখিয়েছি যে আমাদের চোখের উত্তল লেন্স কিভাবে বস্তুকে আমাদেরকে দেখায়। এটি হচ্ছে আমার চোখের উত্তল লেন্স, আর এটি আমি ধরে নিচ্ছি আমার রেটিনা। এখানে এসে কোনো বস্তু থেকে আলো এখানে এসে আপতিত হবে, তখন মস্তিষ্ক দেখতে পায়। তাহলে আমরা এখানে একটি বস্তুকে ধরে নেই, এখানে আমার একটি বস্তু আছে, আমি ধরে নিচ্ছি এ বি। এ থেকে যখন আলো আসছে সেই আলোটা এভাবে করে প্রতিসরিত হয়ে এদিকে চলে যাচ্ছে, এভাবে করে রেটিনাতে এই, আর যখন হচ্ছে তার লেন্সের কেন্দ্র দিয়ে আলো যাচ্ছে তখন প্রতিসরিত হচ্ছে না। লেন্সের কেন্দ্র দিয়ে যখন আলো যায় তখন আলোর কোনো প্রতিসরণ হয় না। অর্থাৎ এটি যদি একটি লেন্স আমি ধরি, এটি হচ্ছে লেন্সের কেন্দ্র, এদিক থেকে যদি কোনো আলো যায় তাহলে সেটির কোনো প্রতিসরণ হয় না, অন্য সব দিকে গেলে প্রতিসরণ হয়। তাহলে এই এবি এর বিম্ব আমাদের রেটিনাতে এভাবে করে এ প্রান্তটা প্রতিসরিত হয়ে এখানে এসে মিলিত হচ্ছে। তাহলে আমরা এবি এর বিম্বটা এরকম করে উল্টা করে দেখছি। এখন মানুষের যখন বয়স বেড়ে যায় তখন যেটি হয় সেটি হচ্ছে চোখের পেশির স্থিতিস্থাপকতা কমে যায়, অর্থাৎ চোখের পেশি তখন আর আগের মতো বিম্ব আগের মতো চোখের যে লেন্স থাকবে সেই লেন্সটা আর আগের মতো কাজ করবে না। চোখের আমাদের যে পেশির সমন্বয়ে আমাদের যে চোখ যন্ত্রটা আছে সেটি আলোক রশ্মিকে রেটিনার পর্দার উপরে আলোক রশ্মিগুলোকে আপতিত করছে এবং বিম্ব তৈরি করছে। কিন্তু যখন চোখের পেশির স্থিতিস্থাপকতা কমে যাবে, অর্থাৎ চোখের উপযোজন বা প্রতিবিম্ব স্থাপন করার ক্ষমতা কমে যাবে বয়সের সাথে সাথে, তখন একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আলোটা রেটিনার উপরে আর আপতিত হচ্ছে না, অর্থাৎ চোখের পেশিগুলো রেটিনার উপরে বিম্ব স্থাপনে অসমর্থ হচ্ছে। তখন দেখা যায় সে কাছের জিনিসও ঠিক মতো দেখতে পারে না এবং দূরের জিনিসও ঠিক মতো দেখতে পারে না। সে সময় এই ত্রুটিটাকে বলা হচ্ছে চার্লসের ত্রুটি বা প্রেসবায়োপিয়া। এই চার্লসের ত্রুটির ক্ষেত্রে দূরের বস্তু হতে আগত আলোক রশ্মি চক্ষু লেন্সের প্রতিসরিত হয়ে প্রতিবিম্বটা হচ্ছে রেটিনার সামনে গঠিত হয়, আর কাছের যে বস্তু থাকে সেখান থেকে যে প্রতিবিম্বটা পাওয়া যায় সেটা রেটিনার পেছনে গঠিত হয়। তো এই ত্রুটিটা দূর করার জন্য সাধারণত বাইফোকাল লেন্সের চশমা ব্যবহার করা হয়। এই বাইফোকাল লেন্সের চশমাগুলো আমরা সাধারণত দেখে থাকবো যে যাদের বয়স 40+ তারা সাধারণত এই বাইফোকাল লেন্সের চশমা ব্যবহার করে থাকে। আমরা যদি বাইফোকাল লেন্সের চশমার সামনের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে এই চশমাটা মূলত দুইটি লেন্সের সমন্বয়ে গঠিত। এই যে আমরা যদি চশমাটাকে দেখি আমরা দেখব এই চশমার এখানে এক ধরনের লেন্স, এখানে এক ধরনের লেন্স, আবার এখানে এক ধরনের লেন্স এবং এখানে এক ধরনের লেন্স। সাধারণত যেটি হয় সেটি হচ্ছে এই সাইডের যে লেন্সটা সেটা থাকে হচ্ছে প্লাস পাওয়ারের লেন্স, অর্থাৎ উত্তল লেন্স, এবং সেটি দিয়ে সাধারণত কাছের জিনিসটা ঠিকমতো দেখা হয়। আর এইদিকে যে লেন্সটা থাকে সেটা হচ্ছে মাইনাস পাওয়ারের লেন্স, অর্থাৎ অবতল লেন্স। এটা ব্যবহার করা হয় হচ্ছে দূরের জিনিস দেখার জন্য। এই জন্য আমরা দেখবো বৃদ্ধ মানুষেরা অনেক সময় এই চশমার এই পাশটা দিয়ে হচ্ছে একদম কাছে এনে কোনো খবরের কাগজ বা এই জাতীয় কোনো কিছু পড়ে থাকে। তো এভাবে বাইফোকাল লেন্সের ব্যবহারের মাধ্যমে আমরা এই চার্লসে বা প্রেসবায়োপিয়া ত্রুটিটা দূর করতে পারি। এছাড়াও এক ধরনের শল্য চিকিৎসা করা হয় যেটির নাম হচ্ছে কন্ডাক্টিভ কেরাটোপ্লাস্টি।
এই কন্ডাকটিভ কেরাটোপ্লাস্টি নামক এক ধরনের হচ্ছে শল্য চিকিৎসা প্রচলিত আছে, যেটার মাধ্যমে এই প্রেসবায়োপিয়া বা চার্লসের ত্রুটি দূর করা যায়। এবার আমরা বিষম দৃষ্টি নিয়ে কথা বলবো। এই বিষম দৃষ্টির অন্য নাম হচ্ছে নকুলান্ধতা। এই নকুলান্ধতা যখন কোনো এক কারো চোখে হয়, তখন সে সম দূরত্বে অবস্থিত অনুভূমিক এবং হচ্ছে উলম্ব রেখাকে সমানভাবে স্পষ্ট দেখতে পায় না। অর্থাৎ আমি যদি এখানে এরকম 4টি লাইন টানি, 2টি হচ্ছে উলম্ব এবং 2টি হচ্ছে আনুভূমিক, তাহলে যার চোখে এই বিষম দৃষ্টি বা নকুলান্ধতা ত্রুটি থাকবে, সে যদি এই 2টা আনুভূমিক রেখার উপরে ফোকাস করে, তাহলে এই 2টা উলম্ব রেখা দেখতে পাবে না। আবার যদি এই 2টা উলম্ব রেখার উপরে ফোকাস করে, তাহলে এই 2টা আনুভূমিক রেখা সে ঝাপসা দেখবে। এটি হচ্ছে বিষম দৃষ্টি ত্রুটি। আরেক ধরনের ত্রুটি দেখা যায় চোখে, সেটিকে বলা হয় বিষম দৃষ্টি অথবা নকুলান্ধতা। নকুলান্ধতার কারণে চোখ সমদূরত্বে অবস্থিত আনুভূমিক বা উলম্ব রেখাকে সমানভাবে স্পষ্ট দেখতে পায় না। অর্থাৎ চোখ যদি আমরা যদি এখানে আমরা এরকম 4টি দাগ দিয়ে দেই, তাহলে যার এরকম নকুলান্ধতা থাকবে, সে এই দাগটি আর এই দাগটিতে যদি স্পষ্ট দেখে, তাহলে এই দুটিকে স্পষ্ট দেখতে পাবে না। আবার যদি এই দুটিকে স্পষ্ট দেখতে চায়, এই দুটির উপরে চোখকে যদি ফোকাস করে, তাহলে এই দুটিকে আর স্পষ্ট দেখতে পাবে না। এভাবে করে সমদূরত্বে অবস্থিত আনুভূমিক ও উলম্ব রেখাকে সমানভাবে স্পষ্ট দেখতে না পাওয়ার যে ত্রুটিটি, সেটিকে আমরা বলছি বিষম দৃষ্টি বা চোখের নকুলান্ধতা। এবার আমরা জানবো দুটি চোখের সুবিধা কি। দুটি চোখ যদি থাকে, তখন আমরা দুটি চোখ দিয়ে আমরা কোনো বস্তু থেকে যখন আলো আসে, দুটি চোখের উপরে যখন বস্তু থেকে আলো এসে পড়ে, তখন আমরা দুই চোখ দিয়ে এক বস্তুটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার রং সব সম্পর্কে আমাদের একটা ত্রিমাত্রিক ধারণা জন্মায়। এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমাদের একটা চোখ থাকতো, তাহলে বস্তুটা শুধু এই প্রান্ত থেকে আলো আসতো, অর্থাৎ তখন আমি এই প্রান্ত থেকে আমার ম্যাক্সিমাম আলোটা আসছে, এবং তখন আমি শুধুমাত্র এই প্রান্ত সম্পর্কে খুব ভালোভাবে দেখতাম এবং জানতাম। কিন্তু এই প্রান্ত থেকে আমাদের খুব অল্প পরিমাণ আলো আসার কারণে আমরা এই প্রান্তের এই প্রস্থ অথবা এই সাইডের দৈর্ঘ্য, উচ্চতা এগুলো আমরা জানতে পারতাম না। কিন্তু আমাদের দুই চোখ থাকার কারণে একই সাথে যেমন এদিক থেকেও আলো আসছে, সেরকম এদিক থেকেও, এই প্রান্ত থেকেও আলো আসছে। অর্থাৎ আমরা যেভাবে এই প্রান্তের প্রস্থ দেখতে পাচ্ছি, একইভাবে এই প্রান্তের প্রস্থ দেখতে পাচ্ছি। এজন্য আমাদের দুটি চোখ থাকার কারণে আমরা এই বস্তুর সম্পূর্ণ ত্রিমাত্রিক ধারণা আমরা খুব সহজে লাভ করতে পারছি। এটি হচ্ছে দুটি চোখ থাকার সুবিধা। এবার আমরা জানবো স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কি। স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে যে দূরত্ব পর্যন্ত একটা জিনিসকে যদি আমরা রাখি, আমাদের চোখ বিনা ক্লান্তিতে সেটি দেখতে পাবে। যেমন আমি যদি চোখের একদম কাছে এনে আমি যদি কলমের এই প্রান্তটা দেখতে চাই, আমার কিন্তু অনেক কষ্ট হবে। অর্থাৎ এটি আমার চোখ বিনা শ্রান্তিতে, বিনা ক্লান্তিতে, বিনা পরিশ্রমে দেখতে পাচ্ছে না। এটিকে আস্তে আস্তে আমি সরাতে যখন আমি 25 সেন্টিমিটার দূরত্বে আনবো, তখন আমি দেখব যে এই জিনিসটাকে আমি কোনো পরিশ্রম ছাড়াই খুব সহজে দেখতে পাচ্ছি। এই 25 সেন্টিমিটার দূরত্বকে আমরা বলছি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। অর্থাৎ চোখ থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত আমাদের চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে কোনো জিনিসকে রাখলে আমাদের চোখ সেটাকে বিনা ক্লান্তিতে, বিনা শ্রান্তিতে দেখতে পায়। এজন্য এই 25 সেন্টিমিটার হচ্ছে আমাদের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। আরেকটি ব্যাপার হচ্ছে, একটা স্বাভাবিক মানুষের চোখ অসীম পর্যন্ত সবকিছু দেখতে পায়। অর্থাৎ আমরা দূরবর্তী জিনিস আমরা অসীম পর্যন্ত দেখতে পারি। অর্থাৎ স্বাভাবিক দর্শনের সীমা হচ্ছে অসীম। তবে আমাদের চোখে যাদের চোখে হ্রস্ব দৃষ্টির ত্রুটি আছে, তারা কিন্তু দূরের জিনিস অসীম পর্যন্ত দেখতে পায় না। বাট যারা সুস্থ চোখ অসীম পর্যন্ত সবকিছু দেখতে পায়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা তারা এই জিনিসগুলো কেন দেখছি না? কারণ হচ্ছে এরা এত দূরে অবস্থিত যে এদের যে আমাদের চোখে যখন আসে, আমাদের চোখে যখন এদের বিম্বটা পড়ে, তখন অনেক ছোট আকারে এদের বিম্বটা অনেক ছোট হয়ে যায়, কারণ এদের আলোটা অনেক দূর থেকে আসছে। এর কারণে হচ্ছে আমাদের তারাগুলো আমাদের জাস্ট একটি ডট আকারে দেখতে পাই, কিন্তু আসলে আমাদের চোখের ক্ষমতা অসীম পর্যন্ত। এবার আমরা জানবো বর্ণান্ধতা কি। আমাদের চোখ সব ধরনের আলোকে গ্রহণ করতে পারে। মানুষের স্নায়ু এই যে লাল, নীল এবং সবুজ, এই আলোর ঢেউয়ে আঘাতে সাড়া দেয় এবং এতে বস্তুর সঠিক বর্ণ আলো দৃষ্ট হয়।
কিন্তু কোন লোকের যদি এর মধ্যে যে কোনো একটি আলো সংগ্রাহক স্নায়ু অচল হয়ে থাকে, তখন সে সব বর্ণের আলো ঠিকভাবে দেখতে পাবে না। তখন সে এক রংকে অন্যরকম রং হিসেবে দেখবে। যেমন অনেকে, কারো যদি এই নীল রঙের স্নায়ুটা যদি ঠিকমতো কাজ না করে, তাহলে তার চোখে যদি নীল আলো এসে পড়ে, তখন সে সেটিকে সবুজ দেখবে, কারণ তার চোখে নীল রঙের স্নায়ুটা ঠিকমতো কাজ করছে না। এই ঘটনাটাই হচ্ছে বর্ণান্ধতা। সাধারণত বর্ণান্ধতা চোখে আঘাত পেলে হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে বর্ণান্ধতাটা একটা জেনেটিক্স সমস্যা, একটা জেনেটিক্যাল সমস্যা। এটি সাধারণত বংশের কারো থাকলে সেটি বংশের অন্যেরও হতে পারে। এবার আমরা জানবো ক্যামেরার ফিল্ম। এই জিনিসটি আসলে কি? ক্যামেরার ফিল্ম হচ্ছে একটি শক্ত সেলুলয়েডের তৈরি পর্দা। এর উপর সিলভার হ্যালাইড যৌগের একটি আলোক সংবেদী প্রলেপ দেওয়া থাকে। হ্যালাইড বলতে আমরা বুঝি হ্যালোজেন যৌগগুলো। হ্যালোজেন যৌগগুলো হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে আমার হ্যালোজেন যৌগ। সাধারণত সিলভার হ্যালাইড এই যৌগের ভেতরে সিলভার আয়োডাইডটাই, অর্থাৎ হ্যালোজেনের ভেতরে আয়োডিনটাই ক্যামেরা ফিল্মে বেশি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ক্যামেরার ফিল্ম হচ্ছে সেলুলয়েডের তৈরি একটি পর্দা। ক্যামেরার ফিল্ম সেলুলয়েডের তৈরি একটি পর্দা, যার উপরে সিলভার, বেশিরভাগ সময় সিলভার আয়োডাইডের প্রলেপ দেওয়া থাকে। এবং ক্যামেরা ফিল্মে যখন আলো এসে পড়ে, তখন এখানে প্রতিফলন সৃষ্টি হয় এবং ওই জায়গাগুলোতে আমাদের যে বস্তু থেকে আলো আসছে ঠিক তার মতো দেখতে একই রকম বিম্ব তৈরি হয়। এবং তখন আমরা ওই বিম্ব, আমরা যখন ক্যামেরা ফিল্মকে আমরা যখন ওয়াশ করি ডিজিটাল ভাবে, আমরা যখন সেটিকে ডেভেলপ করি, তখন আমরা দেখব যে ওই ফিল্ম থেকে আমরা ছবি পাচ্ছি। ক্যামেরা ফিল্মের কাজটা কিন্তু মোটামুটি আমাদের চোখের মতোই। আমরা যদি একটি ক্যামেরার প্রস্থচ্ছেদ আঁকি, এটি আমি মনে করছি একটি ক্যামেরা, এটি হচ্ছে ক্যামেরার লেন্স। ক্যামেরার লেন্সে কিন্তু উত্তল লেন্স ব্যবহার করা হয়, কারণ উত্তল লেন্স আলোকে এক বিন্দুতে মিলিত করায়। এবং আমার এখানে হচ্ছে আমার ক্যামেরার সেন্সর অথবা ফিল্ম রাখা আছে। তাহলে কোনো বস্তু থেকে আলো যখন এভাবে করে এসে পড়ে, তখন আমার উত্তল লেন্স বস্তুটাকে একটি বিন্দুতে মিলিত করাচ্ছে এবং তারপর সেটি এই ক্যামেরার সেন্সর অথবা ক্যামেরার ফিল্মের উপরে এসে বিম্ব তৈরি করছে। এবং ক্যামেরার ফিল্মে যে সিলভার হ্যালাইড অথবা বেশিরভাগ সময় সিলভার আয়োডাইডের যে প্রলেপ দেওয়া থাকে, সেটির কারণে এখানে সেটির আলোক সংবেদী হওয়ার কারণে সেখানে আমাদের এখান থেকে যেই বস্তু থেকে আলো আসছে সেই বস্তুর মতো সেই বস্তুর একটি বিম্ব আমরা এই সেলুলয়েডের পর্দাতে তৈরি হয় এবং সেটি হচ্ছে আমাদের ছবি। এবার আমরা একটি সরল পেরিস্কোপ সম্পর্কে জানবো। কোন দূরের জিনিস সোজাসুজি দেখতে বাধা থাকলে এই পেরিস্কোপ যন্ত্রটি ব্যবহার করা হয়। সাধারণত সাবমেরিনে এই পেরিস্কোপটি থাকে। পেরিস্কোপটিতে সমতল দর্পণ ব্যবহার করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আপেল আছে, সেই আপেল থেকে আলোক রশ্মি এভাবে করে এদিকে আসছে। এখানে সমতল দর্পণটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রথম সমতল দর্পণটি রাখা, এখান থেকে আলোক রশ্মি এদিকে যাচ্ছে। তারপর এখানে দ্বিতীয় সমতল দর্পণটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা, সেখান থেকে আলোক রশ্মি এভাবে গিয়ে মানুষের চোখে এসে পড়ছে। অর্থাৎ এই আপেলটি অনেক দূরে ছিল, এই লোকটা হয়তো একটি সাবমেরিনের ভিতরে বসে আছে, সে এখানে পেরিস্কোপ দিয়ে কিন্তু খুব সহজেই পেরিস্কোপের সাহায্যে দুইবার বিম্ব দেখে সে এই আপেলটিকে দেখতে পাচ্ছে। অর্থাৎ আপেলটি কিন্তু সে সোজাই দেখছে, কারণ প্রথম বিম্বতে আপেলটির সাইড চেঞ্জ হচ্ছে, অর্থাৎ হরাইজন্টালি ফ্লিপ করছে আপেলটি। দ্বিতীয় যখন আবার বিম্ব হচ্ছে, তখন আপেলটি আবার হরাইজন্টালি ফ্লিপ করে আবার আগের অবস্থানেই ফিরে আসছে। ভিড় এড়িয়ে খেলা দেখা অথবা শত্রু সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ, এ সমস্ত কাজে এই পেরিস্কোপ ব্যবহার করা হয়। এবং পেরিস্কোপে যে সমতল দর্পণ ব্যবহার করা হয় সেটি 45 ডিগ্রি কোণে স্থাপন করা হয়। এবার আমরা কন্টাক্ট লেন্স সম্পর্কে জানবো। চোখের যে দৃষ্টি ত্রুটি আছে সেটি সারানোর জন্য চক্ষুগুলোকে এক ধরনের লেন্স পরা হয়, সেগুলোকে কন্টাক্ট লেন্স বলে। কন্টাক্ট লেন্স কিন্তু আমাদের, যেমন আমার যদি চোখের পাওয়ার অনেক বেশি হয়, যেমন আমি ধরছি আমার চোখের পাওয়ার যদি -10 হয়, এর মানে হচ্ছে আমাকে -10 ক্ষমতার অবতল লেন্স ব্যবহার করতে হবে। কিন্তু দেখা যায় সেই লেন্সগুলো অনেক ভারী হয়। এত ভারী চশমা পরে থাকাটা অনেক সময়ই দেখা যায় যে আমাদের জন্য অনেক অসুবিধাজনক হয়। এছাড়াও অনেকে
সৌন্দর্যর খাতিরে অনেকে চশমা পড়তে চায় না, সেক্ষেত্রে তারা চশমার বিকল্প হিসাবে এই কন্ট্যাক্ট লেন্স পরে থাকে। আবার অনেকে আছে যাদের চোখের মনির কালার চেঞ্জ করার জন্য কন্ট্যাক্ট লেন্স পরে থাকে। যেমন কারো হয়তো চোখের মনির কালার ব্রাউন, বাট তার ইচ্ছা তার চোখের কালার গ্রিনিশ হোক, তখন সে গ্রিন কালারের কন্ট্যাক্ট লেন্স যদি ব্যবহার করে, সেক্ষেত্রে তার চোখের কালার গ্রিনিশ দেখাবে। অর্থাৎ কন্ট্যাক্ট লেন্স আসলে এটি বস্তুত হচ্ছে যাদের চোখের পাওয়ার অনেক বেশি তাদের জন্য, এবং যারা চোখে কিছু সৌন্দর্যের কিছু আলাদা এলিমেন্ট আনতে চায় তাদের জন্য। কন্ট্যাক্ট লেন্স সবসময় এক ধরনের লিকুইডে রাখতে হয়, এগুলোকে শুকনো অবস্থায় রাখা যায় না। তবে অনেকে আছে যাদের এই কন্ট্যাক্ট লেন্স ব্যবহার না করে অনেকে ল্যাসিক সার্জারি করে থাকে। ল্যাসিক সার্জারির মাধ্যমে যেটি করা হয় সেটি হচ্ছে চোখের লেন্সকে অথবা চোখের পেশিকে সামনে পেছনে করে বিম্বটা যাতে ঠিক জায়গা মতো পড়ে সেটি এনশিওর করা হয়। তবে ল্যাসিক সার্জারি একটি নির্দিষ্ট বয়সের পরে করতে হয়। এবার আমরা জানবো হলোগ্রাফি বা হলোগ্রাম সম্পর্কে। হলোগ্রাফি হচ্ছে লেন্সের ব্যবহার ব্যতি রেখে এক অদ্ভুত আলোকচিত্র তৈরির পদ্ধতি। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন আর্কিটেক্ট তার বানানো একটি সিটির হলোগ্রাম একজন সিনেমা প্রডিউসারকে দেখাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি ত্রিমাত্রিক বিম্ব তৈরি হয়েছে। এখানে মনে হচ্ছে যে আসলে এখানে এই জিনিসগুলো তৈরি অবস্থায় আছে, কিন্তু আসলে না, আসলে নিচ থেকে আলো ফেলে এখানে একটি ত্রিমাত্রিক বিম্ব তৈরি করা হয়েছে। এটি হচ্ছে হলোগ্রাম। এটি অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া এবং এর সাথে আমাদের আলোক যন্ত্র সম্পর্কিত আলোচনা শেষ হলো। ধন্যবাদ।